যে সীমান্তে যখন বিএসএফ এর পাশে মালদার মানে একদম প্রত্যন্ত এলাকার মানুষ তারা কি স্লোগানিং করছিলেন, তারা বক্তব্য রাখছিলেন। আমি পিসিআর কে রিকোয়েস্ট করবো ওই ভিজুয়ালটা আমরা একটু দেখাই, তাহলে আমাদের আলোচনায় সুবিধা হবে। भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम जय श्री राम 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 वंदे मातरम वंदे भारत माता के भारत माता के भारत माता के দীপাঞ্জন বাবু, আপনি শুনলেন, দুটো বিষয় আপনাকে দেখালাম। একটা হচ্ছে গিয়ে এই ভিজুয়ালটা যেটা সীমান্তে হয়েছিল এবং কলকাতার মেয়রের বক্তব্য। আপনার কাছে প্রথম প্রশ্ন সরাসরি, কোনোভাবে কি এই জায়গাটা মনে হচ্ছে যে এই যে মানে যে স্লোগানিংগুলো চলছিল সেটা ভারত মাতা কি জয় বলা হচ্ছিল, বন্দে মাতারাম বলা হচ্ছিল, এটা উস্কানিমূলক, মানে বাংলাদেশ এতে উস্কানি খেয়ে যাবে এরকম মনে হচ্ছিল কোনোভাবে? দেখুন, কোন মানুষ সে যেই হোক না কেন, সে সংবিধানের শপথ নেওয়া কোনো মন্ত্রী হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, যেই হোক, অথবা মেয়র হোক, কেউ যদি তার শিক্ষার, ভারতবর্ষের সিস্টেমটা এমন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে কেউই জয়লাভ করতে পারে, কেউই দাঁড়াতে পারে। শিক্ষাটা খুব একটা ক্রাইটেরিয়া নয়। তার জন্য আমাদের সংসদ, আমাদের বিধানসভা, লোকসভা বলুন, সব পৌরসভা, সব জায়গাতে কিন্তু অশিক্ষিত মানুষে ভর্তি হয়ে গেছে। এখন অশিক্ষিত মানুষরা যদি কোনো রাজনৈতিক হিডেন এজেন্ডা নিয়ে বক্তব্য রাখে, তাহলে এই বক্তব্য বেরোবে। আমি স্লোগানগুলো শুনছিলাম, মেজর স্লোগান যেটা ছিল ভারত মাতা কি জয়। তাহলে ভারত মাতা কি জয় যদি এটা উস্কানিমূলক স্লোগান হয়, তাহলে ইমিডিয়েটলি ফিরহাদ হাকিমের উচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা। ঠিক আছে, উনি নেই পৃথিবীতে, কারণ মামলাটা তো করতে পারেন। মামলা করে আনন্দমঠ বইটাকে উনি নিষিদ্ধ করে দিন। কারণ ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, এই দুটো কিন্তু, বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় আনন্দমঠ থেকে বেরিয়েছে, মাফ করবেন। দ্বিতীয়ত, বন্দে মাতরম ধ্বনি দিয়ে বাংলা, আমি ভারতবর্ষের কথাও ছেড়ে দিলাম, বাংলা থেকে শয়ে শয়ে বিপ্লবী তারা প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে উঠে গেছেন। এই বন্দে মাতরম স্লোগান যখন তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে দেওয়া হয়, তাহলে ফিরহাদ হাকিমের উচিত ইমিডিয়েটলি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও এই উস্কানিমূলক মন্তব্য বা স্লোগান রাখার জন্য মামলা করা। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, সম্ভবত ফিরহাদ বাবু জানেন না, কারণ পড়াশোনা করার খুব একটা সময় টময় হয় না বা প্রবৃত্তি নেই, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর যে প্রথম যে কতগুলো রেজিমেন্ট ছিল ভারতবর্ষে ইন্ডিয়ান আর্মি, তার মধ্যে একটা হচ্ছে শিখ লাইট, যেটাকে আমরা বলি জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি বা জ্যাক লাইট। জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, তাদের ওয়ার ক্রাই, যুদ্ধ ধ্বনি যেটা, সেটা হচ্ছে ভারত মাতা কি জয়। জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে 3 জন পস্থুমাস মরণোত্তর পরমবীর চক্র রয়েছে, 18 জন বীর চক্র রয়েছে, মহাবীর চক্র রয়েছে, অগুন্তি অশোক চক্র, কীর্তি চক্র রয়েছে, এবং অধিকাংশ পস্থুমাস মরণোত্তর। এবং এই যে সেনার লোকেরা, তারা ইউনিফর্ম পরে বন্দুক নিয়ে সেনার বিদেশি রাষ্ট্রের সৈন্যের গুলি খেয়ে ভারত মাতার জন্য প্রাণ দিয়েছে, এবং তাদের মুখে এই দুটো স্লোগান হতো, বন্দে মাতারম আর ভারত মাতা কি জয়। এগুলোকে যদি উস্কানিমূলক বলতে হয় ফিরহাদ হাকিমকে, তাহলে সবার জ্যাক লাইট ইনফ্যান্ট্রির বিরুদ্ধে একটা ইমিডিয়েট মামলা করুন, কারণ ভারতীয় আর্মির একটা রেজিমেন্ট উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছে। এবার এই উস্কানিমূলক প্ররোচনাটাতে উস্কানি কারা পাচ্ছে? পাকিস্তান পাচ্ছে, তাদের ফেভারে উনি বলতে চান। সুখদেবপুরের লোকরা যে উস্কানিমূলক প্ররোচনাগুলো দিচ্ছে, এই স্লোগানগুলো ভারত মাতা কি জয় বা বন্দে মাতরম, তারা উস্কানিটা কারা পাচ্ছে? বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলো, সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদী, উনি তাদের ফেভারে বলতে চাইছেন, তাদের সুবিধা করার জন্য বলতে চাইছেন। এটা খোলসা করুক, পরিষ্কার করুক, উনি বিতর্কে ডাকুন, আমি রাজি আছি এসে ওনার সামনে বিতর্কে বসে আমি ডকুমেন্ট ধরে দেখিয়ে দেব, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামী
ঋষি অরবিন্দ থেকে রাসবিহারী বসু, আমি কাদের নাম গোনাবো, সূর্য সেন, মাস্টারদা, ক্ষুদিরাম শেষ কথাটা বলেছেন বন্দে মাতরম। কানাইলাল দত্ত ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শেষ কথা বলেছেন বন্দে মাতরম। এগুলোকে যদি উনি বলতে চান উস্কানিমূলক, এবং নেতাজি সুভাষচন্দ্র, রাসবিহারী, ক্ষুদিরাম, মাস্টারদা তারা উস্কানি দিয়েছিলেন। সেই উস্কানি প্ররোচনা ভারতের মানুষদের, ভারতের যুবক সম্প্রদায়কে, যে তোমরা দেশ স্বাধীনতা করার জন্য, ভারত মার স্বাধীনতার জন্য তোমরা প্রাণ দাও, বলিদান চাইছে ভারত মা, এই উস্কানিটা ছিল। এখন উনি যদি ফিরাদ হাকিম মনে করেন এগুলো উস্কানিমূলক এবং ভারতের জনগণ, নাগরিক বাংলাদেশের জনগণকে উস্কানি দিচ্ছেন, তো উনি খোলসা করুন ওনার সহানুভূতি সমর্থন কোন দিকে, বাংলাদেশের সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী মৌলবাদীদের না ভারতবর্ষের সহনাগরিকদের, যাদের ভোটে জিতে উনি মন্ত্রী হয়েছেন। আমি বলছি ভারতের অন্দরেই রাজনৈতিক পরিসরে এমন কিছু তৈরি হয়েছে না, বিশেষত আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে এমন কিছু বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যেগুলো কোথাও না কোথাও আশাব্যঞ্জক নয়। যেরকম ফিরহাদ হাকিমের বক্তব্য, যেরকম সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, এগুলো কোথাও কি আমাদের দেশের যারা জওয়ান, যারা ওই সীমান্তে একেবারে অটুট অতন্দ্র প্রহরী, তাদের কোথাও না কোথাও কি মনোবলে একটা আঘাত করে না? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তরে প্রথম যে উত্তরটা দেব, যে ভারতীয় সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী আমাদের জন্য বহির্বিশ্বের মনোবলের দরকার নেই। আমাদের মনোবল যথেষ্ট অটুট। কেউ যদি ভারতবর্ষের দেশপ্রেমের গান গায় বা দেশপ্রেমের স্লোগান দেয়, তাহলে যেমন আমাদের মনোবল অতিরিক্ত কোনো রকম ভাবে বেড়ে ওঠে না, কেউ যদি দেশ বিরোধী স্লোগান দেয় তাহলেও আমাদের মনোবল ভেঙে পড়ে না, কারণ আমাদের মনোবলটা ওইভাবেই তৈরি, তার জন্যই আমরা আর্ম ফোর্সেসে আসি। কিন্তু এই দেশ বিরোধী স্লোগান বা দেশ বিরোধী কার্যকলাপ বা কথাবার্তা, এগুলো আমাদের কোথাও না কোথাও পরিস্থিতিটাকে একটু জটিল করে তোলে। এবার আপনি যে প্রশ্ন করছেন, দেখুন আমরা আর্ম ফোর্সেসে একটা কথা বলি, যে কোনো ওয়ারল্যাক সিচুয়েশনে বা এমার্জেন্সি, যেখানে রাষ্ট্রীয় সুরক্ষার একটা প্রশ্ন উঠে যায়, সেই সমস্ত জায়গাতে আমরা দু ধরনের শত্রুর সঙ্গে লড়াই করতে হয়। একটা হচ্ছে বহিঃশত্রু, এনিমি আউটসাইড দ্য কান্ট্রি বা আউটসাইড দ্য স্টেট, আরেকটা হচ্ছে এনিমি উইদিন দ্য স্টেট বা উইদিন দ্য কান্ট্রি, যেটা ভেতরের শত্রু। এবার আমি আপনাকে তিনটে উদাহরণ দেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শৌর্যে বীর্যে রাবণ আর রামের তুল্যমূল্য বিচার ছিল। রাবণ কখনোই হারতো না, বা রাম কখনোই রাবণকে হারাতে পারতো না যদি না বিভীষণ থাকতো। এটা একটা মাইথোলজিক্যাল বা পুরাণ গল্প। ইতিহাস বলছে সিরাজ